Yes, sir. Actually, Yes, sir. I told Danish that today I would start from 3:30 p.m. But in the WhatsApp, but I found that Danish not yet saw that message. It means that you don't know this information. So that's why I am logging in early, little bit early. Okay, let's start then. So, have you got the material? This particular interrupt material, Yes, sir. right? Now, so we got the timer interrupt. Now today we'll see something on external interrupt. Now, what is an external interrupt? স্যার আগে কটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো। Yes, বলো। স্যার ওই আগের দিনে স্যার আপনি ওই 16 বিট কাউন্টারের যেখানে প্রোগ্রামটা করেছেন স্যার, এইখানে স্যার এই 15625 এর ওখানে ফাংশন একটু বলবেন। দাঁড়াও 1562 মানে দেখছি। C2F7টা থেকে যেখানটা আপনি স্যার ওই 15625 ও -1.15625 দিয়ে। আচ্ছা আচ্ছা, রাইট রাইট। এটা ব্যাপারটা কি দেখো, টাইমার অপারেশনটা আমরা টাইমারে যখন একটা কাউন্ট ভ্যালু দিই, সে দিস ভ্যালু C2F7, ও কি করে, ও C2F7 থেকে কাউন্ট করা শুরু করে। ইনিশিয়াল কাউন্ট হচ্ছে C2F7, সেখান থেকে ও ম্যাক্সিমাম কত যায়, ডাবল এফ অব্দি যায়। তারপরে ওভারফ্লো করে, মানে 0000 হেক্স, 0000 হেক্স। তার মানে এটা একটা সার্কুলার ওয়েতে যায়, যে জিরো থেকে ডাবল এফ, আবার জিরো থেকে ডাবল এফ, আবার জিরো থেকে ডাবল এফ। ঠিক আছে, এবারে ধরো, এবার যখন C2F7 থেকে ও শুরু করছে, করে ও ম্যাক্সিমাম কত যায়, ওভারফ্লো করার পরে 0000 হেক্স যায়, তাই তো, 0000 হেক্স যায়। এবারে তার মানে ও কিন্তু তোমার ওই ডিফারেন্সটাকে কাউন্ট আপ করে, মানে 0000 হেক্স মাইনাস C2F7, এইটুকুকেও কাউন্ট আপ করে। ঠিক আছে, এই কাউন্ট আপ করার জন্য যে টাইম লাগে সেটা হচ্ছে 1 সেকেন্ড, এটা আমরা আগে দেখেছি। আমরা কি করি, আমরা যখন টাইমারের ক্যালকুলেশন করি, তখন কিন্তু আমরা এই ডিফারেন্স অ্যামাউন্টটাকে আগে বার করি। ডিফারেন্স অ্যামাউন্ট মানে 0000 মাইনাস C2F7 করলে যেটা হয়, সেই ভ্যালুটাকে আমরা করি কি, ওই 0000 হেক্সের থেকে সাবট্রাক্ট করে C2F7 বার করি, মানে ম্যাক্সিমাম কাউন্ট মাইনাস আমরা যে কাউন্ট ভ্যালুটা বার করি 1 সেকেন্ডের জন্য, যে কাউন্ট কতবারও কাউন্ট করবে, সেটাকে বার করে ওই ম্যাক্সিমাম কাউন্ট মানে 0000 হেক্স থেকে মাইনাস করে দিই। করলে আমরা C2F7 পাই। এইভাবে আমরা আগের হিসেবগুলো করেছি, দেখবে টাইমারের অপারেশন। আচ্ছা, আমরা তাই যখন স্যার শুরু, এখানে স্যার C2F7টা স্যার 2s কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি আমরা। হ্যাঁ, তার মানে বেসিক্যালি আমরা টুস কমপ্লিমেন্ট নিচ্ছি, এক্স্যাক্টলি তাই আচ্ছা করে নিচ্ছি। এবার এটা স্যার করাও যা, আমি তাহলে একটা কাজ করতে পারি, আমাদের কাজ কমবে। আমাদের এখানে কি করতে হচ্ছে ম্যানুয়ালি, আমরা টাইমার কতটা কাউন্ট করবে সেটাকে আগে বার করলাম, কাউন্ট ভ্যালু করে ডাবল মানে জিরো থেকে সেটাকে বাদ দিয়ে দিলাম, মানে মাইনাস জিরো মাইনাস ওটা করলে আমরা C2F7 পাই। সেটা না করে আমি যদি ডাইরেক্ট মাইনাস অত বলে, যে কাউন্ট ভ্যালুটা বার করেছি ডাইরেক্ট, সেটা যদি মাইনাস অত বলে আমি লিখে ফেলি, তাহলে ও সেটাকেই C2F7 বলে দিতে থাকবে। তাহলে আমাদের কি খাটনিটা কমে গেল, আমাদের নিজেদের কি আর সাবট্রাকশন করতে হলো না। তার মানে এখন থেকে টাইমার যত কাউন্ট ভ্যালুতে কাউন্ট আপ করবে, সেই কাউন্ট ভ্যালুটা নিয়ে তাকে মাইনাস করে দিলেই আমাদের কাজ চলে যাবে 1 সেকেন্ডের জন্য। সেই জন্য আমরা এখানে দেখবো যে মাইনাস করেছি। এটা দাঁড়াও আরেকটা দেখাচ্ছি কোথায়, এই যে তার টাইমার যদি এত 15625 এইটাকে যদি কাউন্ট করে, তাহলে আমার এটাই হবে তোমার ওই C2F7, এটা হয়ে যাবে। বুঝেছি। বোঝা গেল, এটাকে আমরা একবারে, এটা এই জন্য অনেক সময় অনেকেই করে কি, যেটাকে ডাইরেক্টলি এইভাবে করে। ঠিক আছে, 1 সেকেন্ড কাউন্টের জন্য। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখাচ্ছি যদি সম্ভব হয়। দেখছি আমার কাছে আছে টাইমারটা যাই। টাইমারটাকে আমি একটু করে দেখি, আমাদের 16 বিট টাইমারটা বার করি, কাউন্ট ভ্যালুটা কত। হ্যাঁ, এটা তো ওই তো প্রোগ্রাম, হ্যাঁ, এই যে
এই এই যে দেখো এখানে যে টাইমার কত কাউন্ট করবে, টাইমার কাউন্ট করবে হচ্ছে এই যে টাইমার কাউন্ট কত, টাইমার কাউন্ট হচ্ছে n ইকুয়াল টু 15625 এরকম একটা কাউন্ট করে 156, এই দেখো এই যে 15625 বুঝতে পারছো, এটাকে আমি n বলছি। তাহলে আমি দেখো এই যে 65,535 মানে হচ্ছে ডাবল এফ তার সঙ্গে Yes, sir. প্লাস 1 করা মানে 0000 তাহলে 0000 মাইনাস n করলে আমরা C2F7 পাই। তাহলে আমি বেস্ট হচ্ছে মাইনাস এনটা ডাইরেক্ট লিখে দেবো। তাহলে এর মাইনাস এন মানে এটাকে যদি এন নিয়ে এন কে টুস কমপ্লিমেন্ট করো তাহলে তুমি মাইনাস এন পাবে। তাহলে তুমি Yes, ডাইরেক্টলি sir. ওটা তুমি C2F7 পেয়ে যাবে। তার মানে আমাকে নিজেকে আগে আর সাবট্রাক্ট করতে হচ্ছে না, আমি মাইনাস লিখে দিলেও নিজেই সাবট্রাকশন করে দিচ্ছে। 0 মাইনাস অত, 0 মাইনাস এন ও ক্যালকুলেট করে দিচ্ছে। Yes, So that is an easier way of loading count register. এটা আমি okay, sir. শুরুতে আমি ইচ্ছে করে বলিনি, কারণ আমরা সোজাভাবে ব্যাপারটা করতে চেয়েছি তাই। ঠিক আছে, বোঝা গেছে? Yes, sir. ওকে, আচ্ছা স্যার, আইএসআর টাইমার স্যার ওভারফ্লো দিয়ে যেটা ফাংশনটা আপনি কল করছিলেন স্যার, ওই ফাংশনটা একটু বোঝাবেন? দাঁড়াও এক মিনিট। আইএসআর কোথায় বলো তো? আচ্ছা আইএসআর, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই বুঝতে পেরেছি। স্যার এখানে, হ্যাঁ। হ্যাঁ, এবার ধরো তুমি, এটা হচ্ছে মেইন প্রোগ্রাম, মেইন প্রোগ্রামে ও কি করছে, এই এলইডিটাকে ও জাস্ট অন অফ করছে। ও কতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি করবে। এবার Yes, sir. করতে করতে যখনই টাইমার 3টা ওভারফ্লো করবে, যখনই টাইমার 3 ওভারফ্লো করবে, ও করবে কি, মেইন প্রোগ্রাম থেকে ইন্টারাপ্ট প্রোগ্রামে চলে যাবে, মানে আইএসআর এ চলে যাবে। অর্থাৎ মাঝখানে এখানে যেখানে ইন্টারাপ্ট করবে, মানে এমন হতে পারে যে ও পোর্ট সি কে ব্লিঙ্ক জাস্ট অন করে দিল, তখনই ও ইন্টারাপ্ট এসে গেল, মানে টাইমার ওভারফ্লো করে গেল। সঙ্গে সঙ্গে ওটাকে অন রেখেই ও সেখান থেকে চলে যাবে হচ্ছে ওই টাইমার 3 তে, টাইমার 3 আইএসআর এ। তার মানে এই আইএসআরটা লিখবো কি, আইএসআর উইদিন ব্র্যাকেটে লেখা মানে টাইমার 3 আন্ডারস্কোর ওভিএফ আন্ডারস্কোর ভেক্ট, মানে এটাকে একটা ভেক্টর টেবিল, মানে একটা হচ্ছে কল অ্যাড্রেস বলি বা ভেক্টর অ্যাড্রেস বা ভেক্টর লোকেশন, যেখানে কিনা এই সাবরুটিনটা লেখা আছে। এখন তুমি যদি ডেটা শিট দেখো, তাহলে টাইমার 3 এই যে কল লোকেশন যেটা দেখছো, যে এইটা টাইমার 3 এই যে কল লোকেশনটা, এটা কিন্তু ডেটা শিটে দেওয়া আছে কি কল লোকেশন। কিন্তু প্রশ্ন হলো, আমরা যখন প্রোগ্রাম লিখবো, আমাদের এত মনে রেখে প্রোগ্রাম লেখাটা অসুবিধের ব্যাপার। সেই জন্য কি করা হয় যে কম্পাইলার, যে কোনো কম্পাইলার, যে কম্পাইলারই আমরা ইউজ করি না কেন, তারা এই ভেক্টর টেবিলকে ওর কম্পাইলার প্রোগ্রামের মধ্যে সেভ করে রাখে, এবং তারা আমাদের একটা মেডিসি দিয়ে দেয় যে তুমি এখন থেকে ভেক্টর টেবিলটা তোমার মনে রাখার দরকার নেই, তুমি এইভাবে লিখবে, তাহলেই ও টেবিলটা পেয়ে যায়। এটা ওই কম্পাইলার প্রোগ্রামের মধ্যে এটা করা থাকে। তাহলে আমাদের সুবিধা কি, আমি আইএসআর লিখে ব্র্যাকেটে যদি আমি ওই টেবিলের অ্যাকচুয়াল অ্যাড্রেসটা দেই, তাহলে খুবই ভালো, দিতেই পারি। কিন্তু তাহলে আমাদের বারবার ডেটা শিট কনসাল্ট করে সমস্ত টাইমার প্রোগ্রামের আমাদের ভেক্টর টেবিলটা বা কল লোকেশনটাকে আগে আমাদের অন্য জায়গায় লিখে রেখেও সেইভাবে মনে করে করে করতে হবে। তো সেটা আমাদের দরকার কি, খামোখা খাটাখাটি করা? কম্পাইলার আমাদের এই ফেসিলিটি দিচ্ছে, যে কোনো কম্পাইলারই দেয়, এমন নয় যে এই আরডুইনো কম্পাইলার, এনি কম্পাইলার গিভস আস দ্যাট পার্টিকুলার সাপোর্ট। হ্যাঁ, তাহলে ফলে আমরা এইভাবে তখন লিখি। যদি টাইমার 5 এর আইএসআর হয়, তখন এটা হবে টাইমার 5 আন্ডারস্কোর ওভিএফ আন্ডারস্কোর ভেক্ট। ওভিএফ মানে ওভারফ্লো ফ্ল্যাগের, তোমার এটা হচ্ছে আইএসআর আর কি, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের কল লোকেশনটা। পরে এইখানে আমরা এটা দেওয়ার পরে এবার এখানে আমরা আমাদের ওই বাকি প্রোগ্রামটা লিখলাম, এখানে যেমন টাইমার 5 এর আছে, বাকিটা আমরা লিখলাম। তো তাহলে যেই ইন্টারাপ্টটা পেলো, মানে ওভারফ্লো হলো, তখন তোমার ওই মাইক্রো কন্ট্রোলারটা ইন্টারাপ্টেড হয়ে যাবে, হয়ে এই কল অ্যাড্রেসে চলে যাবে, এখানে আইএসআরটা এক্সিকিউট করবে। যেই এক্সিকিউট করা হয়ে যাবে, ওর সঙ্গে সঙ্গে আবার ওই মেইন প্রোগ্রামে ব্যাক করবে। আবার যেই ওভারফ্লো হবে, আবার এখান থেকে চলে যাবে ওই আইএসআর, আবার কমপ্লিট হবে, আবারও মেইন প্রোগ্রামে ব্যাক করবে। এবার করতে করতে এইসব কাজ হতে হতে যদি আবার টাইমার 5ও ওভারফ্লো করে, ও তখন সেখান থেকে আবার সেখান থেকে টাইমার 5 এর জন্য ওভারফ্লো করার জন্য যে ইন্টারাপ্ট, সেই কল লোকেশনে চলে যাবে। এবারে তুমি একটা কোশ্চেন করতেই পারো যে
আচ্ছা, এমনও হতে পারে যে পরপর টাইমার 3 এবং টাইমার 5 এমন ভাবে ওভার ইন্টারাপ্ট গুলো এলো পরপর, জাস্ট পরপর, যে ফার্স্ট ইন্টারাপ্টটা আসার পরে, টাইমার 3 ইন্টারাপ্টটা আসার পরে যখন এটার আইএসআরটা এক্সিকিউটেড হচ্ছে, ঠিক সেই সময় টাইমার 5 এরও তোমার একটা আইএসআর, টাইমার 5টা ওভারফ্লো করে গেল। ও তখন টাইমার 3টাকে ইনকমপ্লিট রেখে এক্সিকিউশনটা টাইমার 5 এর আবার আইএসআর এ চলে যাবে, সেটাকে এক্সিকিউট করে তারপরে ফিরবে টাইমার 3 আইএসআর এর বাকি অংশটাকে এক্সিকিউট করার জন্য। তারপর সেখান থেকে ও মেইন প্রোগ্রামে ফিরবে। কিংবা উল্টো হতে পারে, আগেও টাইমার 5 এ চলে গেছে, ওটাকে এক্সিকিউট করলো, করার পরে ততক্ষণে টাইমার 3 ইন্টারাপ্ট এসে গেছে, ওভারফ্লো ইন্টারাপ্ট, ও এখানে চলে গেল আইএসআর এ, করে এখান থেকে মেইন প্রোগ্রামে ফিরবে। তার মানে যখন যেমন ইন্টারাপ্ট আসবে, ও সেই ইন্টারাপ্টে চলে যাবে। বুঝা গেছে? ইয়েস স্যার। এরও আরো অনেক খুঁটিনাটি ব্যাপার আছে, আমি সেগুলো বলছি না। এমন আমরা করতেই পারি যে এই ইন্টারাপ্টটা যখন এক্সিকিউটেড হচ্ছে এর আইএসআরটা, তখন আমি অন্য ইন্টারাপ্ট গুলোকে ডিসেবল করে দিলাম, যাতে এটা কমপ্লিট করবে তারপরে অন্য ইন্টারাপ্টে ও চলে যাবে। সেসবও করা যায়। অত ফাইন টিউনিং আমাদের দরকার নেই, অত ফাইন টিউনিং আমাদের দরকার নেই, সব করা যায়। ঠিক আছে? ওকে স্যার। Now let's go to the external inter. Any other question? না স্যার, বাকি ঠিক আছে। Okay, let's go. So our external interrupt. What is an external interrupt? The external interrupt, it actually receives some external voltage, actual voltage. This voltage may come any pin that whose lists are given here. One pin, its name is int0 or int1 or int2 up to int7. These are the 8 pins, okay, where actual voltage may be applied, and wherever any voltage is applied there, microcontroller will uh, consider that some interrupt is present at that particular pin. But microcontroller will consider those pin as this voltage as interrupt voltage only when the microcontroller itself is enabled for interrupt operation. Microcontroller itself is enabled. Now, how to enable the microcontroller for receiving external interrupt? There is a register called external interrupt mask register, EIMSK. Just like for timer it is TIMSK, for external interrupt it is EIMSK. Now, if we write any pin, any bit 1, say I am writing int6 equal to 1 and all other bits at 0, then it means that particular interrupt will be enabled, means that pin will be enabled. So we have to write that equal to 1, and our I bit, which is the global interrupt bit, that must be equal to 1. So just by making any pin equal, any bit equal to 1, the corresponding pin will be enabled for interrupt, and microcontroller will now be able to consider that interrupt as a valid interrupt. Then it will go to the ISR, it will go to its corresponding ISR. For int6, there is one ISR. For int5, there is another ISR. For int2, there is another ISR. So there are 8 different ISR locations. There are 8 different vector locations where we can write our program. And whenever the main program is interrupted by any valid interrupt present at that particular pin, then microcontroller will go to that corresponding ISR location. Clear? So that is the method. So otherwise it's quite simple. Now the thing is that, now another thing is that which type of interrupt it will be. When a voltage appears at the microcontroller pin, okay, just one, whenever a voltage appears at some microcontroller pin, now which type of voltage will be considered as a valid interrupt? It will be, okay, that is given by some register EICRA and EICRB to define the type of the interrupt. So these are called, okay, external interrupt control register A, EICRA, and external interrupt control register B. Now there are some ISC pins, ISC you see, there are different ISC there.
ISC 0001, ISC 1011, ISC 2021, ISC 3031, these are there. So any ISC 00 and 01, okay, or 1011 or 2021, we can call in general as N0 and N1. N stands for 0, 1 and 2, 3 also. So 00 means, okay, a low voltage at the int pin, int 0, int 1, int 2, these are the pin, int 0, int 1, int 2, int 3 pin, these are the pins. So any low voltage will be considered as a valid interrupt by the microcontroller. When it is 0, 1, then any edge, a positive edge or negative edge, rising edge or falling edge of the voltage will be considered as an interrupt or interrupt request. 10 means the falling edge will of the voltage will generate the interrupt signal, and 11 means the rising edge of the interrupt means, or one edge means the voltage must rise or fall abruptly. So the rising edge or falling edge will be treated as a valid interrupt in the last two cases. Okay. Now the pulse should be more longer than one clock period. That will generate an interrupt asynchronously. Okay. And for low level interrupt, the voltage will be present for a sufficient time so that, okay, the microcontroller can complete the execution of the current instruction, and then it will look to the content of the int pin. Int pin. So it should be the length of the pulse, the stretch of the pulse, external voltage pulse should be long enough, okay, and it will be more than the length of the maximum instruction cycle. That is the thing. In most of the cases, in our case, actually these conditions are automatically satisfied. We are given some relatively long stretch of voltage pulse. Okay, now in EICRA, we are getting, okay, N is 0 to 3 actually. So ISC 00 and 01 means it is int 0 pin. ISC 101 means it is int 1 pin. ISC 20 and 21 means int 2 pin. And ISC 30 and 31 means int 3 pin. There, these four possible combination is available. It is EICR. In EICRB, it will be ISC 4041, okay, for int 4, 5051 for int 5, 6061 for int 6, and 7071 for int 7. But the conditions are always same. Conditions are always same. Okay. Now, after receiving a valid interrupt request, means some external voltage pulse is now available, and microcontroller considers it as a valid interrupt. Okay. Then a corresponding interrupt flag register will be set. Will be set. It will be set to 1. Where that flag will exist, it will exist in a register called EIFR, External Interrupt Flag Register. Okay, External Interrupt Flag Register. Now, when int f, so you see, so for int 0 interrupt, when a valid interrupt is present, int f0, that flag bit will be 1. If int 3 interrupt is present, then int f3 flag bit will be 1. That bit will be 1. For interrupt 6, int 6, this particular bit, this 6 bit will be 1. Okay, so the flag, okay. So once of interrupt is present, it will go automatically to the ISR. And when it is going to the ISR, automatically the flag is cleared. Okay, when the interrupt is written, the flag is cleared automatically when the interrupt written for edge triggered or change triggered. Change means any edge, positive edge or negative edge. Triggered interrupt is executed. So it will be positive edge triggered or negative edge triggered or anything or not. That will be actually guided by, just 1 minute. Sometimes, yes, it is guided by the conditions of ISC. These ISC. Okay. Okay.
Now for low level interrupt, only one thing, that whenever a low voltage appears at some pin, that flag is not cleared automatically. We have to write a 1, just like we got it in the timer program. So we have to write a 1, okay, for so that after we write a 1, the bit content will be cleared to 0. So when we write a 1, that bit will be automatically 0. So that flag will be cleared. So next time so whether it is automatically cleared or we clear it by writing a 1, whatever be the thing, the flag bit will be cleared somehow. And so once it is cleared, when next time some interrupt comes, what happens? Okay, when next time some interrupt comes, it will uh, again set this interrupt flag in the EIFR register. Okay. So now we have 8 different external pins where any valid interrupt will be going. What are these? Say the pin mapping is given. Signal name is int0. For Atmega microcontroller, it is the PD0 pin, means it is the D0 bit of port D. For int1, it is the D1 bit of D1 pin of port D. So this way. For int3, it is the D3 bit of port D. For int4, it is the D4 bit of port E, not D. For int5, it is P5, int6, P6. These will be there. Okay, so these are the pins. For Arduino, it is which pin? The pins are pin number 21, 20, 19, 18, 2 and 3. Note that these and for Arduino, these 2 pins are not connected, int6 and int7. These are not brought out to the external Arduino terminal. In the microcontroller end, these pins are there, but in the Arduino board, these 2 pins are not coming to save the number of pins actually. There. So in the Arduino terminal, we have only 6 available pins. But out of these 6 available pins, note that these pins are having some other alternate functions. SCL, SDA, RX1, TX1. I don't want to say this thing right now. Okay, these pins are doing some more things. Apart from interrupt operation, they are doing some more things. Get my point? Okay. So that is our pin mapping. Now let's see one program. Right within main program, LED at pin 13 blinks. You know the LED at pin 13 means what? It is the onboard LED. This is the onboard LED. Okay, so that will be continuously made on off. And when an external interrupt appears at int4 pin on any edge, means a rising edge or falling edge. So any edge, the LEDs connected to port A will blink. So whenever an interrupt comes, then the LED connected to port A will be on, next time off, next time when again interrupt comes off, next time when interrupt comes on. So it will blink every time one interrupt comes, it will complement its current state. So that is this particular thing. So what is that? So we are considering 2 boards, board 1 and board 2. In board 1, what happens? So we need to generate some external voltage. For external interrupt, will generate the voltage. So we are considering one external, another board 1, whose task is to generate an external voltage, high low stable pulse. We considered that pin 43 is used to generate that stable pulse, high low. That pin is coming to the pin number 2. Arduino board terminal 2. Pin number 2 means which pin? Now pin number 2 means it is the int4 pin. Int4 pin. Pin number 2. So it is the int4 pin. So it is port E.4. Okay. Port E.4, it will be coming that external pulse. Yeah. And the main program in the board 2, actually it will run the main program where onboard LED at pin number 13 will blink. The onboard LED here will blink. And wherever an interrupt comes, okay, the external pulse appears there.
Whenever some external pulse appears here, then the port status will be just complement. It will be if it was 1, all the 8 pins of the port A was 1, now all the 8 pins of the port A will be 0. If it was 0, now it will be 1. So every time one rising edge or falling edge of a pulse appears, okay, the port A pin will blink. Port A pin will blink. Means it will go to the ISR. In the ISR, it will write the required blinking program for port A. So whenever one external pulse appears, from main program it will go to ISR, and in the ISR there will be a program to blink port A. So otherwise continuously it will run the main program to blink the LED at pin 13. Let's see, okay, how things are happening. I just want to show you the video. There are two pins. So port A is the interrupt pin. Here it is the port A pin. It is driven by interrupt operator, and that is the onboard LED. See, this is the onboard LED at pin number 13. So onboard LED at pin number 13 is blinking by the main program. And another Arduino board is there whose task is to generate the external pulse at pin number 43. So at pin number 43, its task is to generate the external pulse, and that will trigger at pin number 2, that is int 4. With my point. So that is our program. Let's see how we can write the program. So first our PL6 pin number 43. Let's see, it is the Arduino pin. Pin number 6 is the pin 43. Yes. Now we configure the pin number 6 as the output pin. As output pin. Okay. Just 1 minute. It will be, I write it here. It is just, I should write it a tab. Yes. I save it here. Actually, in the PPT, this space is quite short for accommodating the entire line. But in the Arduino board, no problem. The line is can be long enough. So we are configuring. Now what happens? Our main program where our port L pin number 13, that is, sorry, pin number 43. There the external pulse will be, that is the sketch for board 1. This is the sketch for board 1. It will generate the external pulse at pin number 43. That is pin number 43. The external pulse is generated in the board 1 continuously. Okay. Now we will write the sketch for board 2, where our main program, and there is a mistake actually. There is a mistake. It should be interrupt program. Better I write it ISR. So now
So this is our ISR. Okay, it's done. Now let's see. So this is our structure. So we are generating an external pulse in the board 1, and in board 2, main program and ISR both will run. So it is a board 1 program generating external pulse. Now board 2, sketch for board 2. There is a port B.7, pin number 13 means it is port B.7, so pin 7. And port E.4 means into pin. That is the, it is not into actually, it will be, there is again a mistake, it will be int 4 pin. Okay, better I will send you this particular file again. আমি এই মেটেরিয়ালটা তোমাদের আরেকবার পাঠিয়ে দেব, একটু ভুল রয়ে গেছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি বা ইনকমপ্লিট। int 4 pin, এটা int 4, int 4. Okay, now in the setup program, what we do, we are just configuring pin 13 as output pin. Then port A will be output port because all the LED 8 LEDs will be there, and input pin. Again, it should not be or, it will be and. While writing, I just made it quite fast. It should be and because it is ANDed with. So it is and. So it is ANDed with 0. So it is only 1 and 0. Although by default it will work because initially all the bit contents are set to 0, so no problem. So in 4 it is an input pin now because the external pulse will appear at int 4. External pulse will appear at int 4 pin. And EICRB equal to 0, 1 means triggered on. Let's see if this is. What do you mean by EICRB int 4? I go to EICRB. EICRB means this 40 and 41. So it should contain what? For any age, it will be 0, 1. For any age, it will be 0, 1. So it will be 0 and 1. ISC 41 will be 0 and ISC 40 will be 1. 0, 1 means any age, and all other bits will be 0. We are not doing anything, so let it be 0. So it is 0, 1. So EICRB. So that's why our EICRB is just 0, 1. And EIMSK, it's enable only int 4. That is int 4, how it is enabled, EIMSK, let's see. EIMSK. So int 4 bit will be 1. That int 4 bit will be 1, and global interrupt bit I will be also 1. Then it will be treated as interrupt. So EIMSK is 1, less than int 4. That bit will be 1. So enable only int 4. Now our one ACI, that I bit is not yet 1. It will be made 1 later. What is there? Actually, now loop program. Let's see. Actually, there will be global I bit. There is a mistake. So here it will be so here one ACI should be there. So here it will be ACI. You set the I bit. Okay, that is the setting global interrupt bit. Enable global interrupt.
enable global return. Now this IBT is saved. Save it. Don't worry, I shall send you the material again. This one. So it is there. So the onboard LED is now blinking. And whenever one interrupt comes, the port A will be simply toggled. XOR operation. XORing with 8 number of ones. FF means, you know, FF means, okay, there are 8 number of ones. So it will be XORed with 8 number of 1. So if it was originally 0, now will be 1 after XOR operation. If it was originally 1 for all the bits, it will be now 0 after XOR operation. So it will be blinking or complementing continuously on every interrupt operation. So that is happening. So that is our program. So there are several errors. Actually, there is one AND operation, then here ACI is there. Any doubt? স্যার দুটো বোর্ড একসাথে কানেক্ট কিভাবে করব? কিচ্ছু করবে না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তুমি একটা আরডুইনো বোর্ড নেবে। এখন প্রশ্নটা হচ্ছে আমি একটা বোর্ড কেন নিলাম, আমার একটা এক্সটার্নাল পালস দরকার। এখন এই পালসটা কোত্থেকে পাবো? এখন এবং পালসটা কন্টিনিউয়াসলি আসতে হবে, কোত্থেকে পাবো পালসটা? ওই জন্য আমি একটা বোর্ড নিলাম। তুমি একটা আরডুইনো বোর্ড নেবে, দুটো আরডুইনো বোর্ড নেবে। একটা আরডুইনো বোর্ডে তুমি এই বোর্ড 2 এর যে প্রোগ্রাম সেটা আপলোড করে দেবে, আর বোর্ড 1 এর প্রোগ্রামটা এই বোর্ড 1 এ তুমি আপলোড করে দেবে। দুটো আলাদা বোর্ডে আলাদা প্রোগ্রাম আপলোড করে দেবে। আর যেটা করবে, যেটা কখনো ভুলবে না, যেটা অনেকে খেয়াল করে না, তার ফলে কাজ তো হয় না, অনেক সময় বোর্ড খারাপও হয়ে যায়। the board becomes destroyed sometimes. যে গ্রাউন্ড পিন সব সময় কানেক্ট করতে হবে কমন। আমি এই জন্য এটা কিন্তু দেখিয়ে দিয়েছি, গ্রাউন্ড পিন অফ দ্য টু বোর্ড মাস্ট বি কানেক্টেড কমন। এইবার তুমি কি করবে, বোর্ড 1 এর পিন নাম্বার 43 থেকে একটা তার এনে বোর্ড 2 এর পিন নাম্বার 2 তে লাগিয়ে দেবে। জাস্ট এই কানেকশন, আর কিছু কানেকশনের দরকার নেই। আর বোর্ড 2 সঙ্গে তো তোমার এই 8টা এলইডি 8টা পোর্টের পিনে লাগাতেই হবে, পিন নাম্বার 22। তাহলে বোর্ড 1 এর সাথে বোর্ড 2 দুটো কানেকশন ওয়্যার লাগছে, একটা হচ্ছে গ্রাউন্ড পিনকে কানেক্ট করা, আরেকটা হচ্ছে পিন নাম্বার বোর্ড 1 এর পিন নাম্বার 43 সঙ্গে বোর্ড 2 পিন নাম্বার 2। তুমি ভিডিওটা আরেকবার দেখো, তোমরা দেখো ভিডিওটা বুঝতে পারবে। দেখো দুটো বোর্ড, দেখো এই যে তার this wire is the, it is from 43 to pin number 2. This is 43 to pin number 2. Just 2 wires, nothing else. দেখো দুখানা তার গেছে বোর্ড 1 এর, এই যে ইয়েলো কালারের যে যেটা দেখছেন এটা পিন নাম্বার 43 থেকে পিন নাম্বার 2 তে গেছে, এটা বোর্ড 1। দিস ইজ দা অনবোর্ড এলইডি, সরি দিস ইজ দা এক্সটার্নাল বোর্ড ফর জেনারেটিং এক্সটার্নাল পালস। এটার পিন নাম্বার 43 থেকে বোর্ড 2 এর পিন নাম্বার 2 তে গেছে। আর গ্রাউন্ড পিনটা কমন আছে, দেখো এই যে এখানে একটা গ্রাউন্ড পিন আছে, গ্রাউন্ড পিন কমন করেছি, ব্যাস আর কিছু গল্প নেই, সিম্পল কানেকশন। আমি তোমাদের সবসময় বলবো যে নিজেরা কানেকশন করবে, কাজ করবে। ধরো কাজ করতে গিয়ে কেউ ভুলে গেলে গ্রাউন্ডটা লাগাতে, তার জন্য কিছু একটা প্রবলেম হলো, ধরো আমি এক্সট্রিম কেসে বলছি, বোর্ডটা খারাপ হলো, হয়ে গেল, কি করা যাবে? তোমার একটু পয়সা নষ্ট হলো, কিন্তু তুমি ভাবো যে আমরা তো অনেক সময় অনেক হাবিজাবি খরচা করি। আমি আমার একটা ইঞ্জিনিয়ারিং এর লার্নিং এর জন্য আমি খরচা করলাম, এটা এমন কিছু ব্যাপার না। আমি ল্যাবেও যখন কাজ করা হয়, কোনো স্টুডেন্ট যদি কোনো চিপ কোনো কিছু নষ্ট করে দেয় ভুল করে, আমি কখনো তাদের বকি না, কারণ আমরা নষ্ট করতে করতেই শিখি। এটা কত আর দাম হয়, বেশি কিছু দাম না, এমনকি আরডুইনো বোর্ডের দামও এখন অনেক কমে গেছে। হ্যাঁ, ফলে এগুলো নিয়ে সাহস রাখতে হবে। স্যার এই সাইডে তো মেন প্রোগ্রাম আছে, এটা তো আইএসআর হবে। স্যার ওই আগে যে সাইডটা বার করছেন স্যার, ওটা মেন প্রোগ্রাম লেখা ছিল আইএসআরটা। ও আচ্ছা আচ্ছা, ইউ আর রাইট, তাই স্যার হবে। হ্যাঁ, ওটা আমি জাস্ট কপি করেছিলাম তো ওই জন্য ওটা। আচ্ছা, 1 মিনিট, আমি একটা কাজ করি, দাঁড়াও।
এটা হচ্ছে ব্যাস, এবার হয়ে গেল একদম। ঠিক আছে, সুতরাং তোমরা নিজেরা সাহস নিয়ে কাজ করবে। একটু ভুল হলে, কোনো কিছু ক্ষতি হয়ে গেলে কিচ্ছু যায় আসে না। আরে আমি তো যাদবপুরেরই স্টুডেন্ট ছিলাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই। আমাদের সময় তখন কম্পিউটার আমরা পরের দিকে দেখেছি, একটা ছোট্ট বলে শেষ করবো আর কি, এখান থেকে চলে যাবো। আমাদের সি প্রোগ্রামিং তখন শেখানো হচ্ছিল আর কি। হ্যাঁ, সি প্রোগ্রামিং শেখাতে গিয়ে পুরোটা এতে এবার আমার ছিল যে অনেক সি প্রোগ্রামিং এ অনেক খুঁটিনাটি সফটওয়্যার এটা ওটা ছিল। আমাদের মেশিন ডিজাইনিং এ, তোমরা তো মেশিন ডিজাইন পড়েছো কি? তোমাদের মেশিন ডিজাইনে ক্লাস করেছো? ট্রান্সফরমার স্যার ডিজাইন এই সেমিস্টার আছে স্যার। এই সেমিস্টারে। এবার স্ট্যাম্পিং আছে না, স্ট্যাম্পিং নানা রকম ল্যামিনেশনের সাইজ জেনারেট করতে হয়, করতে হয় নানা রকম। তুমি বিশ্বাস করবে না, আমি নিজে নিজে বাড়িতে একটা সি প্রোগ্রাম লিখেছিলাম। সিতে লিখে যে মেশিনটা ডিজাইন করে দেবে অটোমেটিক। এবং সেই প্রোগ্রামে যে সবটা করা গেছিল তা না, অনেকটা করে গেছিলাম। কারণ অনেক ইটারেশন আছে, ফর লুপ দিয়েটি আমি সম্পূর্ণ নিজের মতো ডিজাইন করেছি। একবার ম্যানুয়ালি ডিজাইন করেছি আর প্রোগ্রাম চালিয়ে দেখেছি, বা সুন্দর মিলে গেছে, তো কোনো অসুবিধা নেই। মেশিন ডিজাইনের স্টেপ গুলো নিজের সি প্রোগ্রামে পরে আমি আমার ওই প্রোগ্রাম ইউজ করে কোনো কোনো স্টুডেন্টরা, তারা পার্টলি যতটা অবধি প্রোগ্রাম লেখা ছিল সবটা লেখার সময় পায়নি, কারণ এটা তো নিজে নিজে করেছি। অনেকে কিন্তু ডিজাইনের বেশ কয়েকজন স্টুডেন্ট আমার বন্ধুরা আর কি, তারা কিন্তু ওই অনেকটা ডিজাইন করে ফেলেছিল, কিচ্ছু না, মেশিনের স্পেসিফিকেশন দিয়ে দিলেই ডিজাইন বেরিয়ে আসে। পুরোটা করতে পারিনি, টাইম পাইনি, কিন্তু অনেক দূর অব্দি করা গেছে। তাতে অনেকে তাদের যা স্পেসিফিকেশন ছিল দিয়ে দিয়েছে, বেশ খানিকটা ডিজাইন বেরিয়ে এসেছে। ফলে আমার ইচ্ছেই ছিল, মানে টার্গেটই থাকতো একটু অন্যভাবে করা, মানে পড়াশোনার বাইরের পড়াটা। আরেকটা জিনিস আমি করেছিলাম সি প্রোগ্রাম দিয়ে যখন শিখলাম, আমার টার্গেট ছিল যে আচ্ছা সি প্রোগ্রাম দিয়ে কি লাইট জ্বালানো যায় না? আমাদের সময় অত এলইডি ফেলিডির অত কিছু ব্যাপার পাওয়া যেত না। ওই করার জন্য লাইট ছিল, কি যেন ওটা, কি এলইডি বলা হতো নাকি অন্য কিছু, আমার অতটা মনে পড়ছে না এখন। তা সেরকম আমি কি করেছিলাম, আমি এরকম একটা কিছু লাগিয়েছিলাম লাইট টাইট সি প্রোগ্রামে, আমাদের কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারে পেছনে পোর্ট আছে। সি প্রোগ্রাম দিয়ে ওই পোর্ট একটা পোর্টের অপারেশন আছে। নর্মালি এগুলো ক্লাসে আমাদের শেখানো হয়নি, আমি নিজে পড়ে পড়ে চেষ্টা করে করার চেষ্টা করেছি। করে পেছনে আমি করেছি কি, যে সি প্রোগ্রামে একটা পোর্টের প্রোগ্রাম লিখলাম যে কেমন করে একটা লাইট অন অফ করবো। এটা ক্লাসে করানো হয়নি, কিন্তু ক্লাসে অন্য কিছু করানো হয়েছে। আমার মনে হচ্ছিল আচ্ছা আমি অ্যাকচুয়াল ডিভাইস দেখি না, রান করানো যায় নাকি, মানে যাকে বলে নিজে। এবার বিকেল বেলা যখন ল্যাবের চাপ কম হয়, আমাদের সিনিয়র হতে কেউ বসে থাকতো, আমি হা করে তার কাছে ভিখারির মতো বসে থাকতাম। তখন তো অত ডিপার্টমেন্টে কম্পিউটার ছিল না, আর এরকম কম্পিউটার না, সে তোমরা দেখোনি সেরকম কম্পিউটার, উইন্ডোজ 3.1 এসব ছিল। আমার ঠিক খেয়াল নেই মানে কোন সময় এটা করেছিলাম। তো যাই হোক, অতটা মানে আবছা আবছা, মানে একটু এলোমেলো হয়ে যাবে ব্যাপারটা, আমার খেয়াল নেই। এবার আমি বসেই আছি, সন্ধে হয়ে গেছে, এবার সে যখন ছেড়ে চলে গেল, আমি চুপ করে গিয়ে করলাম কি, এবার গিয়ে এবার ওই লাগিয়ে দিলাম কম্পিউটারের পেছনে, তার ফার লাগিয়ে দিলাম, দিয়ে প্রোগ্রামটা যেই চালাতে গেলাম, পেছনে পোর্ট দিয়ে দেখি ধোয়া উঠতে শুরু করে দিল। এই সর্বনাশ, এ তো মারাত্মক ব্যাপার হয়ে গেছে, মানে ভেতরে জ্বলে গেছে। আমি কিচ্ছুটি না বলে চুপচাপ মেশিন বন্ধ বন্ধ করে কাউকে না বলে চলে এসেছিলাম। আমি তোমাদের এখন ফাঁস করছি, এর আগেও কোনো কোনো ব্যাচে আমি বলেছি কথাটা। তারপর কদিন পরে আমি সেই ল্যাবে গেছি, কোন ল্যাবে বলো তো, মেজারমেন্ট ল্যাবে, যেখানে আমি এখন টিচার। সেই ল্যাবেই কম্পিউটার সবার আগে এসেছে। যাই হোক, গেছি, গিয়ে তো দেখি বা সব কম্পিউটার সব ঠিকঠাক চলছে, তার মানে ওরা লোকটোক দিয়ে আবার ঠিকঠাক করে দিয়েছে। কিন্তু আমি আর ওই পোর্টের প্রোগ্রাম আরেকবার করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেবার ঠিক হয়নি আর কি। মানে শেষ অব্দি এইটা আমি আর করতে পারিনি, কারণ একটাই কারণ, আমি কম্পিউটার খুব একটা পাইনি সেই সময়। তখন তো ছিল কম, বেশি ইউজও করা যেত না, স্লট থাকতো আর চাপ থাকতো বেশি। ফলে আমি যখন স্টুডেন্ট ছিলাম, সি প্রোগ্রাম দিয়ে আমি আর ওই লাইট জ্বালানো নেবানো এটা আর আমি করতে পারিনি। অন্য বেশ কিছু জিনিস আমি করেছিলাম, এইটা আর পেরে উঠিনি সেই যুগে, সেই সময় চিন্তা করে দেখো। এখন তো না ঠিক আছে, অনেক ইনফরমেশন, সেই সময় আমাদের সময় ইন্টারনেটও তো ছিল না।
তাই এরকম আমি নিজের মতো অনেক কিছু চেষ্টা করতাম। এই জন্য আমি সবসময় স্টুডেন্টদের এনকারেজ করি যে কোনো কিছু যদি জ্বলে যায়, পুড়ে যায়, ধোয়া বেরিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমি কখনো স্টুডেন্টদের বকি না। ও হয়ে গেছে হয়ে গেছে, যাও, কোনো চিন্তা নেই। বড় যে দুদিন কাজটা বন্ধ থাকবে, আবার কিনে কেটে লাগিয়ে আবার আমি সবসময় এনকারেজ করি। আমি নিজেও যখন কাজ করেছি, আমার বাড়িতে বসেও করেছি, কি এক পরে ল্যাবে বসেও করেছি, এরকম হয়েছে কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট করার পরে আমি শিখেছি যে কি করতে নেই তাহলে নষ্ট হবে। এইটা একটা বড় শিক্ষা আর কি। নট অনলি হোয়াট টু ডু বাট হোয়াট নট টু ডু অলসো। এটা আমি তোমাদের এই কারণে বললাম যে সাহস করে এগিয়ে না গেলে কিছু শেখা যায় না। এই কারণে আমার এত কথা বলা, নালে নয়। আমি একা একা অনেক কিছু চেষ্টা করেছি, সবকিছু পারিনি আর কি, কিছু পেরেছি কিছু পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি যে আমার বিদ্যে বই পড়া বিদ্যে নয় শুধু আর কি, প্র্যাকটিক্যাল বিদ্যে আর কি। বুঝতে পেরেছো তো? এবং আমি তোমাদের যা প্রোগ্রাম করাই সেগুলো সব চলে। এখানে যেটুকু আমার এডিট করতে হচ্ছে ওটা আমি ওই কপি পেস্ট করে হয়তো কোনো কারণে উড়ে পুড়ে গেছে, কিছু একটা হয়েছে আর কি। কিন্তু প্র্যাকটিক্যালি আমার প্রোগ্রামগুলো চালালে দেখা যাবে সব কটা চলছে, চলবে না এরকম একটাও নেই আর কি, হবে না কখনো। যদি না হয় তাহলে বুঝতে হবে অন্য কোনো প্রবলেম কোথাও রয়ে গেছে, অন্য কোথাও, কিন্তু আমার মানে চলবেই আর কি, হবে না এরকম হবে না। যাই হোক, এটা তোমাদেরও আমি সেই জন্য মানে বলছি যে তোমরা চেষ্টা করবে, শুধু বই পড়বে না। যাই হোক, আর এখন তো অনেক অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করা যায়। আমি কোভিড এর জন্য তোমাদের চাঁদনি চকে যেতে বলবো না, অনলাইনে অনেক কিছু কেনাকাটা করা যায়। চাঁদনি চকে পারলে যাবে, কাছে বাড়ি হলে, কিন্তু সাবধানে, নিয়ম মেনে আর কি। যত কম যাওয়া যায় তত ভালো। আচ্ছা, লেটস স্টার্ট। তাহলে এইভাবে আমাদের কাজটা করতে হবে। আহ, তাহলে আমাদের এটা হলো, আমাদের লাস্ট ইন্টারাপ্ট প্রোগ্রাম আছে, এটা আমি আজকে, এটা হয়ে যাবে, করলে আমাদের ইন্টারাপ্ট শেষ হয়ে যাবে। ইন্টারাপ্ট ড্রিভেন এসি, এডিসি। আমি আগে তোমাদের বলেছিলাম না যে ইন্টারাপ্ট এডিসি দিয়ে আমরা প্রোগ্রাম লিখতে পারি, ঠিক কেমন করে ইন্টারাপ্ট দিয়ে সেটা আমি বলিনি, সেটা এবার দেখি। আমাদের এডিসির ইন্টারাপ্ট রেজিস্টার হচ্ছে যে এইটা, এডিসি এসআরএ, যেটা তোমরা অলরেডি জানো। এডিআই মানে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার ইন্টারাপ্ট এনাবল, এডিআই, ইন্টারাপ্ট এনাবল। এই বিটটা আমার 1 করতে হবে, আর আই বিটটাকে তো 1 করতেই হবে। তাহলে আমি যখনই এডিসির কি হবে, কনভার্সন কমপ্লিট হয়ে যাবে, মানে আমি একটা অ্যানালগ ইনপুট দেব, যেই ও ডিজিটালি কনভার্ট করে দেবে 10 বিট কনভার্সন কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ও একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট জেনারেট করবে। আইআরকিউ মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট জেনারেট করবে। মানে ইন্টারাপ্ট রিকোয়েস্ট জেনারেট করার দুটো কন্ডিশন, একটা হচ্ছে এডিআই বিটটাকে আমাদের 1 করতে হবে, আর এডিআইএ ফ্ল্যাগটা 1 হতে হবে। এডিআইএ ফ্ল্যাগটা 1 হতে হবে, তাহলে যেন একটা অ্যান্ডিং অপারেশন, দুটোই 1 হলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট হবে। ঠিক আছে, মানে এডিআই এজে এই বিটটা 1 হবে, যখন এডিসির যখন কনভার্সন কমপ্লিট হবে, এই এডিআইএফ টা তোমার নিজেই 1 হয়ে যায়। হ্যাঁ, নিজেই 1 হয়, আমাদের শুধু এডিআই বিটটাকে 1 করলেই হবে। এবারে এডিআইএফ ইজ ক্লিয়ার্ড বাই হার্ডওয়্যার অন এক্সিকিউশন অফ দ্য করসপন্ডিং ইন্টারাপ্ট হ্যান্ডলিং ভেক্টর। এইটাকে আমার দেখা যাক কি করে আমরা প্রোগ্রামটা লিখি। Use channel 0 of Atmega 2560 to receive analog data and send it continuously to serial monitor. তার মানে অ্যানালগ ডেটাটাকে আমরা নেব, মানে ডিজিটাল ফর্মে নেব, নিয়ে সিরিয়াল মনিটরে কন্টিনিউয়াসলি পাঠাবো। The data should be write justified, মানে অ্যাডলার ইকুয়াল টু 0 হবে। Use 5-fold reference and configure ADC clock at 125 kHz. আমি আশা করব তোমাদের এডিসি প্রোগ্রামটা এতদিনে তৈরি হয়ে গেছে, তার শুধু ইন্টারাপ্টের মডিফিকেশনটা আমরা করব। ওকে, only the necessary modification will be there. Now ADC needs to be set in interrupt driven mode. Now estimate conversion time using appropriate inbuilt functions as available. এবার কনভার্সন টাইমটা আমরা এস্টিমেট করব। প্রথমে কি করব, PF0 পিনটাই হচ্ছে চ্যানেল 0 পিন,
এটাকে ইনপুট পিন হিসেবে কনফিগার করব যাতে বাইরে থেকে অ্যানালগ ভোল্টেজ দেওয়া যায়। অ্যানালগ ভোল্টেজ রেঞ্জটা হবে কি 0 থেকে 5 ভোল্ট। দ্য রেঞ্জ অফ অ্যানালগ ভোল্টেজ উইল বি এনিথিং ইন বিটুইন 0 to 5 ভোল্ট। আবার এডিসি কে 125 কিলোহার্টজ করব কি করে, এটাকে আমার সেট করতে হবে যে এই বিট গুলোকে আমার অ্যাপ্রোপ্রিয়েটলি সেট করতে হবে। 125 কিলোহার্টজ মানে কি 16 মেগাহার্টজ ক্লক বাই 125 কিলোহার্টজ। তাহলে এটা করলে 128, এবার 128 করার নিয়ম কি, এখানে তোমার তিনটে বিট 1 হয়ে যাবে। স্কেলার কে 111 করলেই আমার 128 স্কেলার হয়ে যাবে। তাহলে আমার এডিসি এসআর এর বিটটা 111 হয়ে গেল। নেক্সট কি, ইনপুট চ্যানেল সিলেক্ট করব, সেটা হচ্ছে আমার এডিসি 0। ইনপুট চ্যানেল সিলেক্ট করার জন্য অ্যাড মার্কস আর এডিসি এসআর দিই। চ্যানেল 0 হওয়ার জন্য আমার 00 হতে হবে, ঠিক আছে। তাহলে এই বিট গুলো যদি এরকম হয় তাহলে আমার চ্যানেল 0 সিলেক্ট হলো। তো রাইট জাস্টিফাইড মানে অ্যাডলার ইকুয়াল টু 0, সেটা অলরেডি বাই ডিফল্ট, এটা বাই ডিফল্ট 0ই থাকে, কোনো অসুবিধা নেই। তারপরে 5 ভোল্ট অ্যাজ রেফারেন্স। 5 ভোল্ট রেফারেন্স মানে রেফ S0 আর S1 এটাকে 01 ফরম্যাট থাকে। তারপরে এবার এডিসি এনাবেল করলে add n ইকুয়াল টু 1 হবে, আর স্টার্ট কনভার্সনে এডিএসসি 1 হতে হবে। 1 মানে স্টার্ট কনভার্সন, এডিএসসি 1 মানে। আর এডিসি ইন্টারাপ্ট এনাবেল করতে গেলে এডিআই ইকুয়াল টু 1 করতে হবে। তাহলে এডিসি এসআর তে আমার এতগুলো বিট আমার করতে হবে। তাহলে কি এডিসি এসআর তে আমার দেখো এই যে এডিএন 1, এডিআই 1, এডিআইএফ টা অটোমেটিক্যালি 1 হয়ে যাবে যখন কনভার্সন কমপ্লিট হবে। আর এই এডিপি S0 S1 S2 টা এটা তোমার এই প্রি স্কেলারের জন্য লাগবে। এডিসি এসআর বিট কিছু করার দরকার নেই। রেফ S0 S1 টা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ 5 ভোল্ট, 5 ভোল্ট রেঞ্জে 0 to 5 ভোল্টে আমরা নেব। অ্যাড মার্কসটা তাহলে 40 হয়েছে, হলো সব রেডি। এবার এডিসি করবার জন্য আমার i ইকুয়াল টু 1 করবো কি করে, এসিআই নিতে হবে। দিস আ কম্পাইলার সাপোর্টেড কমান্ড, এর আগেও বলেছি। তাহলে এবারে আমরা কি করে লিখবো দেখো। সো ভোলাটাইল একটা লিখেছি, ভোলাটাইল মানেটা আমি পরে বলছি, তোমরা হয়তো জানো তবু আমি বলছি, পরে বলবো। ইন্ট এডিসি ভ্যাল, তোমরা সি প্রোগ্রাম করেছো মানে ভোলাটাইল জানো, তো আমি পরে বলে দিচ্ছি। একটা ইন্টিজার টাইপ একটা এডিসি ভ্যালু নিচ্ছি, যেখানে এডিসি 10 বিট ভ্যালুটা স্টোরড হবে। ইন্টিজার নিচ্ছি কারণ ইন্টিজার হচ্ছে 16 বিট টাইপ। আর uint8 মানে আনসাইন্ড 8 বিট ইন্টিজার। আনসাইন্ড মানে 0 to 255 ও নেবে, মানে আনসাইন্ড সাইন অপারেশন। লো হাইটা আমার কাজে লাগবে এডিসি ADCH and ADCL স্টোর করার জন্য ভ্যালুটা। আর টাইমের ক্যালকুলেশনের জন্য আনসাইন্ড ক্যার মানে 8 বিট PITC লাগবে, পরে দেখবো এটা। তাহলে সেটাতে আমরা কি করব, DDRF 0 করা মানে ADC 0 বা PF0 টা এটাকে আমরা ইনপুট হিসেবে কনফিগার, 0 মানে ইনপুট আমরা জানি। এডিসি এসআর এ আমার 0 আছে, প্রথমে এটাকে আমার এডিসি এসআর এ চেঞ্জ করব। এটা 0 না রাখলেও হতো, এটা লিখে ফেলেছিলাম আর চেঞ্জ করে দিই, এটা কিছু লেখার দরকার নেই। এনাবেল ইন্টারাপ্টটা এসিআই করে দিলাম, এটা পরেও করা যায়। এবার এডিসি এসআর এ এই যে এইটা হচ্ছে এডিআই 1 প্রি স্কেলার ভ্যালু এসব করে এডিসি এসআর এ এটা কোথায় হবে, যে এডিসি এসআর এ হচ্ছে আমার C8F 8FX, so 8FX ADC SRV 0 and AD marks code 0H। তারপরে কি স্টার্ট কনভার্সন কি ADSC কে 1 করে দেবো ADC SRV। এবার কনভার্সন করলে বা সিরিয়াল মনিটরকে আমি এনাবেল করে রেখে দিলাম। এবার লুপ প্রোগ্রামটা, আমি লুপে কিছু প্রোগ্রাম আমার দরকার নেই বলে লিখিনি, লুপে যা কিছু লিখতে পারি, ব্ল্যাঙ্ক লুপ মানে কিছু নেই প্রোগ্রাম। যখনই এডিসি কনভার্সন কমপ্লিট হয়ে যাবে ও সঙ্গে সঙ্গে ইয়ে করবে, ও ডেটাগুলো
এডিসি ভ্যালে এখানে রিটার্ন করবে আলটিমেটলি। কি করে করবে দেখছি। এই যে তাহলে যখনই এডিসির ইন্টারাপ্ট আসবে আমরা আইএসআর এডিসি ভেক্ট দিয়ে দেবো, তখন এই আইএসআর এ চলে যাবে ইন্টারাপ্টে মোডে আর কি। তখন এডিসি এর লো ভ্যালুটা এখানে আসবে, হাই ভ্যালুটা এইখানে। এবার হাই ভ্যালুটাকে 8 বিট বাদিকে শিফট করিয়ে লো ভ্যালুর সাথে অর করে দেবো, তাহলে 16 বিট ভ্যালু হলো। 16 বিট ভ্যালুটা এডিসি ভ্যালু স্টোর করলাম। এটা আমি আগেই বলেছি, এডিসি প্রোগ্রামে আর বলার দরকার নেই। তারপরে যেই ভ্যালুটা পেয়ে গেলাম আবার আমি কনভার্সন স্টার্ট করে দিলাম, যাতে নেক্সট টাইম আবার এডিসি পরের ভ্যালুটা নিতে পারে, নেওয়ার জন্য রেডি হয়, কনভার্সন শুরু হয়। আর আমরা কি করছি এখানে টাইম ক্যালকুলেশন, এটা আমাদের দরকার নেই, এমনি বোঝার জন্য। প্রথমে আমি টিআই হচ্ছে মাইক্রোস অপারেশন, টিআই মানে হচ্ছে এটা আমি টিআই এর ভ্যালুটা আগে, টিআই এর ভ্যালুটা দেখো আমি শেষে দিয়েছি, কেন দিয়েছি, আইএসআর এ ও যখন আইএসআর থেকে বেরিয়ে ঠিক মেইন প্রোগ্রামে ঢুকবে তখন আমি একটা টিআই ও একটা টাইম ও ক্যালকুলেট করবে, বোর্ডের টাইম ক্যালকুলেট করে টিআই তে স্টোর করবে। পরের বার যখন সেকেন্ড টাইম ও আইএসআর এ ঢুকবে তখন ওই পুরো কাজটা করে এই অবধি এসে স্টার্ট কনভার্সন হতে কত টাইম, সেই কারেন্ট টাইমটা মাইক্রোস থেকে পাবো, মাইক্রো সেকেন্ড রিটার্ন করবে। তাহলে আগের টিআই এর ভ্যালুটাকে এই প্রেজেন্ট টাইমের থেকে সাবট্রাক্ট করে দিলে আমি এই পুরো কাজটা করতে কত টাইম লেগেছে, মানে ডিসি কনভার্সন করতে কত টাইম লেগেছে, সেইটা আমি টিসি তে পেয়ে যাব। তাহলে প্রথমবার আমার টিআই 0, আমি ঠিক টাইম পাবো না, কিন্তু একবার কমপ্লিট করার পরে যখন টিআই কে ইনিশিয়ালাইজ করে দিলাম আইএসআর থেকে ঠিক বেরোবার মুহূর্তে, সেকেন্ড টাইম থেকে কিন্তু আমি টাইম এক্সিকিউট করতে কত টাইম লাগবে সেটা মাইক্রোস দিয়ে দেবে, সেই টাইম মাইনাস আগের টাইম টিআই করলে টিসি পেয়ে যাবো, যেটা হচ্ছে কনভার্সন টাইম অফ এডিসি। মানে এটা হচ্ছে তোমার পুরো প্রোগ্রামের মধ্যে এডিসির জন্য কত টাইম লাগছে, এটা কিন্তু এডিসির ভেতরের কনভার্সন টাইম নয়, মানে আরো কটা প্রোগ্রাম লিখেছি রিড করার জন্য, সব মিলিয়ে কত টাইম লাগবে, এটা হচ্ছে টিসি। এবার এইটা নোট করার পরে আমি সিরিয়াল মনিটরে প্রিন্ট করে দিচ্ছি এডিসি ভ্যালু ইকুয়াল টু সাম কনভার্সন। এবার তুমি বলবে সিরিয়াল মনিটরে প্রিন্ট করতেও তো আরো বেশি টাইম লাগবে, ঠিক কথা, এটা টিসি দিয়ে পাবো না, আমার দরকার নেই, কারণ আমি শুধু এই কটা ইনস্ট্রাকশনের জন্য কত টাইম লেগেছে সেটা বার করাটাই আমাদের উদ্দেশ্য। সিরিয়াল মনিটরটা তো আমরা রাখবো না, পরে আমরা এটাকে উড়িয়ে দেবো, এটাকে রাখবো না উড়িয়ে দেবো, শুধু প্রথমে আমার দেখার জন্য এটা রাখা। মানে তুমি যদি মাইক্রোসটাকে একদম সিরিয়াল ডট প্রিন্টএলএন এর নিচে লিখতে টিআই এর ঠিক আগে, তাহলে তোমার টাইম দেখতে অনেক বেশি লেগে গেছে, কেননা সিরিয়াল মনিটরকে অ্যাক্সেস করতে আরো বেশি টাইম লাগে। কিন্তু আমরা তো এটা রাখবো না পরে, এটা শুধু আমাদের জাস্ট জানার জন্য দেখায়, কেননা আমাদের এখানে প্রোগ্রামে বলা আছে এস্টিমেট কনভার্সন টাইম ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ইনবিল্ট ফাংশনস অ্যাজ অ্যাভেলেবল। ইনবিল্ট ফাংশন মানে মাইক্রোস টাইপেস দিয়ে করা, সেটা সেকেন্ড, এটা যদি আমাদের না বলতো আমরা করতামই না। তাহলে আমরা কনভার্সন টাইমটা মাপলাম, মাপার পরে আমরা কি পাবো, এই যে সিরিয়াল মনিটরে ক্রল দেখবে কনভার্সন টাইম হচ্ছে 16 মাইক্রোসেকেন্ড দিচ্ছে। আমরা যখন এডিসি প্রোগ্রাম লিখেছিলাম কত মাইক্রোসেকেন্ড দিয়েছিল আমার ঠিক মনে নেই, 112 মাইক্রোসেকেন্ড কি 120 মাইক্রোসেকেন্ড এরকম দিচ্ছে, 110 মাইক্রোসেকেন্ড, 118 মাইক্রোসেকেন্ড এরকম, একটু একটু চেঞ্জ করছিল। কিন্তু এখন দেখো সেখান থেকে কমে 16 মাইক্রোসেকেন্ড। হ্যাঁ, তার মানে টাইমটা কত কমে গেছে, অনেক কমে গেছে। ইন্টারাপ্টে অনেক ফাস্ট হয়, যখনই কনভার্সন হয়ে যাবে একটা করে ইন্টারাপ্ট, বুঝা গেছে? এইভাবে আমাদের ব্যাপারটা হয় আর তাহলে আমাদের এডিসি প্রোগ্রাম হয়, দেখো কনভার্সন টাইম হচ্ছে 16 মাইক্রোসেকেন্ড। This is much less than the previous program where conversion time was about 110 microseconds. এবার পুরো প্রোগ্রামটা আমি এইভাবে না করে কম্প্যাক্ট ওয়েতে লিখতে পারি। এখানে দেখো কম্প্যাক্ট ওয়েটা কি, এখানে আমাদের 8f ক্যালকুলেট করতে হচ্ছে, 40 8f টা কি করে হচ্ছে, এই যে এডিএন কে 1 করতে হচ্ছে, এডিআই কে ই কে 1 করতে হচ্ছে, এডিপিএস টু S1 S0 কে 111, এখানে অ্যাডমাস কে রেফ 0 কে 1 করতে হচ্ছে, এইসবগুলো কি করে আমাদের বাইট ভ্যালু কত আসছে সেটা হচ্ছে এখানে 8f আসছে, এখানে 40, এরকম ভাবে না করে
আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি, যে এই টেপটা হয়েছে সেখানে না করে এডিসিএসআর, এই যে দেখো এখানে ADN1 অর করে ADPS21 ADPS1, সাধারণত প্রফেশনাল প্রোগ্রামাররা এইভাবেই লেখে, যেভাবে আমি সেকেন্ডে লিখেছি। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 87x, সরি 87 তো না, 8f হবে। এখানে আমার একটা ভুল আছে, equivalent to 8f। তার মানে এটা এবার করার পরে এবার এখানেও এডিসিএসআর বি অ্যাড মার্কসও আমি রেফারেন্স 0 কে 1 করে দিলাম, তারপর তো বাকি যায়। সো এনি কোয়ারি, এনিথিং? স্যার বলছি, আপনি ওই যে টিআই মানে ইকুয়াল টু মাইক্রোস ওই যেটা করলেন বা শেষে দিলেন ওই সিরিয়াল মনিটরের পর ওই ব্যাপারটা আরেকবার একটু বলুন। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে যখনই ধরো মেইন প্রোগ্রামে কিছু নেই, যদি কিছু থাকতেও অসুবিধা নেই, যখনই তোমার একটা ইন্টারাপ্ট এলো, কখন ইন্টারাপ্ট আসে? এডিসি কে স্টার্ট করার পরে এডিসি কনভার্সন করবে, অ্যানালগ ভোল্টেজকে ডিজিটাল ভোল্টেজে কনভার্ট করবে, যেই কনভার্সন হয়ে যাবে তখন এডিসির ইন্টারাপ্ট জেনারেটেড হবে। তার মানে এইটা যখন মেইন প্রোগ্রাম চলছে, যখনই একটা ইন্টারাপ্ট এলো তখন মেইন প্রোগ্রাম থেকে আইএসআর এ চলে যাবে, এই সার্ভিস রুটিনে চলে যাবে, সার্ভিস রুটিনে গিয়ে হ্যাঁ এটা এক্সিকিউট করবে, এইসব লাইনগুলো এক্সিকিউট করলো। এক্সিকিউট করার পরে তখন মাইক্রোস যদি আমি লিখি, সেই সময় বোর্ডে কত টাইম হচ্ছে, বোর্ড টাইমটাকে রিড করে। মিলিস এন্ড মাইক্রোস এই দুটো ফাংশন বোর্ড টাইমকে রিড করে। মিলিসটা মিলি সেকেন্ডে রিড করে বোর্ড টাইমকে, আর মাইক্রোসটা মাইক্রো সেকেন্ডে রিড করে। আমি মাইক্রো সেকেন্ডে রিড করলাম, কিন্তু টিআই এর ভ্যালু কত? টিআই কে তো কোনো ভ্যালু আমি শুরুতে দেইনি, জিরোই থাকবে। তাহলে আমার বোর্ড টাইমটা কত হবে? ওই শুরুতে মাইক্রো কন্ট্রোলার অন করার পরে এখন যে টাইমটা রিড করছি সেইটাই টিসি তে স্টোর করবে। সেই ভ্যালুটা কিন্তু কারেক্ট ভ্যালু নয়, কেননা মাইক্রো কন্ট্রোলার অন করার পরে সেটআপ প্রোগ্রামকে রান করেছে, তারপরে লুপে ঢুকেছে, ফলে বোর্ড টাইম এই সময়ের মধ্যে অনেক বেড়ে গেছে। ফলে ওই যে টিসিটা দেবে প্রথমবার, এই টিসিটাও ঠিক দেবে না, ভুল দেবে। যাই দিক ও সিরিয়াল মনিটরে সেই টিসি কে প্রিন্ট করে দেবে, এই যে টিসি ভ্যালুটাকে কনভার্সন আমি করে লিখেছি, টিসি কে প্রিন্ট করে দেবে। প্রথমবার এটা ভুল হবে, প্রিন্ট করার পরে আমি আবার বোর্ড টাইমটা রিড করলাম মাইক্রোস দিয়ে, তাহলে টিআই তে এখন কারেন্ট বোর্ড টাইমটা রইলো। আর মাইক্রো কন্ট্রোলারকে আমি স্টার্ট কনভার্সন করেছি, তারপরে এটা করেছি। বা আমি একটা কাজ করতে পারতাম, আমি এইগুলোকে পরে লিখে এডিসি এসআর এ লেখার পরে আমি তারপরে টিআই লিখতে পারতাম, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। আমি এই যেই আইএসআর থেকে যেই বাইরে বেরিয়ে গেল, যাওয়ার মুহূর্তে আমি বোর্ড টাইম রিড করেছি, আইএসআর থেকে বাইরে বেরিয়ে ও মেইন প্রোগ্রামে গেল, মেইন প্রোগ্রামে গিয়ে ও জাস্ট ওয়েট করছে যতক্ষণ না ইন্টারাপ্ট আসে, যদি কোনো প্রোগ্রাম এক্সিকিউট করার থাকতো ও করতো, কিন্তু যেই ইন্টারাপ্টটা এলো সঙ্গে সঙ্গে ও আবার এইখানে চলে গেল, ও পরপর ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করছে, করতে করতে ও আবার বোর্ড টাইম সেকেন্ড রিড করবে। তার মানে আগে একবার আইএসআর থেকে বেরোবার সময় বোর্ড টাইম রিড করেছিল, সেটা টিআই তে হোল্ড করা ছিল, স্টোর করা। এখন আবার ও এই আইএসআর এ যাওয়ার পরে কারেন্ট টাইমটা রিড করছে। তার এই কারেন্ট টাইমটা যেটা হলো বোর্ড টাইম রিড করার পরে, টিআই তে আগে যে স্টোর করেছিল আইএসআর এ বেরোবার ঠিক আগের মুহূর্তে, সেটা ও এখানে পাঁচ দিয়ে সাবস্টিটিউট করবে, বসিয়ে দেবে, দুটো টাইম ডিফারেন্স নেবে। তাহলে এই টাইমটা কি? এই টাইমটা হচ্ছে আইএসআর থেকে বেরিয়ে মেইন প্রোগ্রামে গিয়ে মাইক্রো এডিসির কনভার্সনের জন্য ওয়েট করে, কনভার্সন শেষ হবার পরে আইএসআর এ ঢুকে ডিজিটাল ভ্যালুটাকে
এডিসি ভ্যালে রিড করে নেবে, নিয়ে আবার এডিসি আবার স্টার্ট কনভার্সন দেওয়ার পরে যে এতগুলো কাজ করলো, করতে কত টাইম লাগলো সেটা ডিসিতে পাওয়া যায়। তার মানে এই ক্যালকুলেশনের মধ্যে আমরা সিরিয়াল মনিটরের অ্যাক্সেসটাকে বাদ রেখেছি, সিরিয়াল মনিটরের অ্যাক্সেস টাইমকে বাদ রেখেছি। তাহলে আইএসআর থেকে বেরোবার ঠিক আগের মুহূর্তে একটা টাইম নোট করবে, তারপরে এডিসি কাজ শেষ হওয়ার পরে এডিসি কে স্টার্ট কনভার্সন, সেকেন্ড টাইম আবার স্টার্ট কনভার্সন দিয়ে ও আবার একটা টাইম নোট করবে। তাহলে প্রথমবার আইএসআর থেকে বেরোবার পর থেকে পরের বার এডিসি স্টার্ট কনভার্সন দেওয়ার আগে অবধি ওর যত টাইম দেওয়ার পর অবধি যতটা টাইম ওর লাগলো, পুরো সাইকেলটা এডিসির কনভার্সন সাইকেলটাকে ধরা হলো, সেই সাইকেলটার ভ্যালুটা টিসিতে স্টোর করা হলো। এবার স্টোর করার পরে আমরা সিরিয়াল মনিটরে পাঠাচ্ছি শুধু দেখে নেওয়ার জন্য। আসলে এই এলইডি এবং সিরিয়াল মনিটর, আমি তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলি, এডিসি এবং সিরিয়াল মনিটর এগুলোকে ডিবাগিং টুল হিসেবে তোমরা যত ভেবে চিনতে ইউজ করতে পারবে, তত তোমরা প্রোগ্রামের ভেতরে ঠিক কি ঘটছে সেটা ভালো বুঝতে পারবে। অর্থাৎ কোন সময় কোথায় আমরা একটা এলইডি লাগিয়ে দেবো, লাগিয়ে তার অন অফ হওয়ার প্যাটার্নটাকে ফলো করব, বা শুধু অন করা বা শুধু অফ করা, এমনি সিরিয়াল মনিটরকে কখন আমরা অ্যাক্সেস করব, কখন করব না, কখন বন্ধ করব, স্টার্ট করব, ইত্যাদি ইত্যাদি। এগুলোকে তুমি যদি একটু ভালো করে কাজে লাগাতে পারো, তাহলে প্রোগ্রামগুলো কিভাবে কাজ করছে, কত টাইম লাগছে, কখন কোনটা ঘটছে, কোনটা আগে ঘটছে পরে ঘটছে, কোনো জিনিস আদৌ ঘটছে কিনা, এই সব কিছু তুমি নিজেই বার করতে শিখবে। একটা জিনিস মনে রাখবে, প্রোগ্রাম কেউ কাউকে শেখায় না পৃথিবীতে। কোনো প্রোগ্রামারকে দেখবে না তুমি ইউটিউবে অনেক কিছু দেখতে পাবে প্রোগ্রামিং শেখানোর, মনে রাখবে তুমি একটা লেভেল অবধি সবাই শেখায়, তারপরে কেউ শেখায় না। কেননা প্রত্যেকেই, কোনো প্রোগ্রামার অন্যকে শেখায় না একটাই কারণে, সে চায় না তার নিজের স্কিলটা অন্যে ক্যাপচার করে নিই, এটা কম্পিটিশনের ব্যাপার। সেই জন্য তোমাকে যদি কিছু শিখতে হয়, তোমাকে নিজের উদ্যোগে এবং নিজের ভাবনা চিন্তা করে এবং এই ডিবাগিং টুল মানে সিরিয়াল মনিটর কি এলইডি বা অন্য আরো কিছু নানা রকম টেকনিক দিয়ে সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বার করে করে সময় লাগবে করে করে শিখতে হবে, তবে তুমি একজন প্রোগ্রামের মাস্টার হতে পারবে। প্রচুর এফোর্ট দিতে হবে, এবং ঠিক সেই কারণেই বাজারে তুমি ভালো প্রোগ্রামার পাবে না। যারা ভালো প্রোগ্রামার তারা খুব ভালো জব পেয়ে ঠিক ভালো মানে চলে যায় সেরকম জায়গায়, একদিন না একদিন তারা একটা ব্রেক থ্রু পাবেই পাবে। আমি এরকম জানি অনেক প্রোগ্রামার তারা প্রথম দিকে এমনি একটা কাজে ঢুকেছে, যা চাকরি পেয়েছে আর কি। আমি বলছি না আমাদের ডিপার্টমেন্টের, তারা অন্য জায়গারও বলছে, পরে কিন্তু নিজে প্রচন্ড এফোর্ট দিয়ে নানা রকম প্রোগ্রাম শিখেছে। আমি শুধু মাইক্রো কন্ট্রোলার বলছি না, অন্য ক্ষেত্রেও তাই। হ্যাঁ, ধরো এইচটিএমএল প্রোগ্রাম বলো বা নেট প্রোগ্রাম বলো বা যাই হোক, নানা রকম। আগে জাভাও ছিল, জাভা এখন পপুলারিটি আস্তে আস্তে কমে যাচ্ছে, যাই হোক, তারা নিজেদের উদ্যোগে করে মাস্টার হয়ে গেছে, হয়ে তারপর ব্রেক থ্রু পেয়ে গেছে। কোনো না কোনোদিন ব্রেক থ্রু পাবেই আর কি। তাহলে তোমরাও এগুলোকে এফিসিয়েন্টলি নিজের মতো করে আগু পিছু করে ইউজ করবে, দেখবে অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, এটা বোঝা গেল তো কি বললাম, এইভাবে আমরা ইউজ করি। স্যার ঠিক আছে। এনি আদার কোশ্চেন? আচ্ছা, এনি আদার কোশ্চেন, এনিথিং? আর কিছু নেই তো? ওকে, দেন সো আই লিভ নাও।